শাহজালাল বিমানবন্দর সড়কের গোল চত্বরে পুলিশ চেকপোস্টে বোমা বিস্ফোরণ, বহনকারী নিহত, আত্মঘাতী হামলা নয় জানালো পুলিশ। বিস্ফোরণ করা হলো সঙ্গে থাকা আরও দুটি বোমার। সিলেটে জঙ্গি আস্তানা সন্দেহে দুটি বাড়ি ঘিরে চলছে অভিযান। যোগ দিয়েছে সেনাবাহিনীর পর্যবেক্ষক দল। ভেতর থেকে পাওয়া গেছে বিস্ফোরণ ও গুলির শব্দ। কাল ভয়াল 25শে মার্চ, প্রথমবারের মতো গণহত্যা দিবস হিসেবে পালনে নানা কর্মসূচি চলছে। আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে তৎপরতা, জানালেন মন্ত্রী। বাংলাদেশ ব্যাংকে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ সামান্য, ঘটনাস্থল পরিদর্শন করে জানালো তদন্ত দল। আগুনের ঘটনা স্বাভাবিক, মন্তব্য অর্থমন্ত্রী। এবং আবার বিয়েতে রাজি না হওয়ায় ব্যাংক কর্মকর্তা আরিফাকে হত্যা করা হয়। প্রাক্তন স্বামী রবিনকে টাঙ্গাইল থেকে গ্রেফতারের পর ব্রিফিংয়ে ডিবি। প্রবাসের সময় সঙ্গে আছি আমি ফারজানা মুমু। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোল চত্বরে পুলিশ চেকপোস্টের সামনে অজ্ঞাত এক যুবকের সঙ্গে থাকা বোমার বিস্ফোরণ ঘটেছে। শুক্রবার এতে বোমা বহনকারী ওই যুবক নিহত হয়েছে। পুলিশের দাবি, এটি কোনো আত্মঘাতী হামলা নয়। চেকপোস্টে অতিক্রম করা বোমা বহনকারীর অতি সতর্কতার কারণেই বিস্ফোরণটি ঘটেছে। ঘটনার পরপরই পুরো এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। এদিকে বোমা বহনকারীর ব্যাগে পাওয়া আরও দুটি শক্তিশালী বোমা উদ্ধারের পর তা বিস্ফোরণ ঘটিয়েছে পুলিশের বোম ডিসপোজাল ইউনিট। শুক্রবার সন্ধ্যা 7:30টার দিকে বিমানবন্দর এলাকার প্রধান সড়কের গোল চত্বরের ট্রাফিক বক্সের সামনে এক যুবকের গায়ে বাঁধা বোমার বিস্ফোরণ হয়। বোমা বহনকারী যুবক সেখানে নিহত হয়। যখন একটা বিকট শব্দ শুনতে পাইছি, এই জায়গায় বেরোছিলাম, বেরোয় ভাবলাম যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। তখন না, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে না, ওই দিক থেকে একটা মহিলা আসতেছে দৌড়ে যাবে, ভাই ওইখানে বোমা মারছে। হঠাৎ বিকট শব্দের আওয়াজ পাই এবং মাটি ঠাটি কাইপা উঠে। আমরা মনে করলাম চাক্কা বাস্ট হয়েছে। হঠাৎ করে দেখলাম আমার ধোঁয়া উঠতেছে। তখন ধোঁয়া ওরা দেখতে আইসা দেখি যে একটা লাশ পড়ে রয়েছে। পুরা পেটটা একেবারে আপনার এই যে নারী বুড়ি সব হয়ে গেছে, বাইরে হয়ে গেছে। ঘটনার পরপরই পুরো এলাকার নিয়ন্ত্রণে নেয় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। সামিয়ানার কাপড়ের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয় পুলিশ বক্সের সামনের জায়গাটি। বিমানবন্দরের ব্যস্ত রাস্তার পাশে ভিড় করে উৎসুক জনতা। ট্রাফিক নিয়ন্ত্রণে কিছুটা বেগ পেতে হয় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে। তাৎক্ষণিকভাবে পুলিশের কাউন্টার টেরোরিজম ও বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের পাশাপাশি ঘটনাস্থল পরিদর্শন করেন র্যাব প্রধান ও ডিএমপি কমিশনার সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন শেষে এটি কোনো আত্মঘাতী হামলা নয় বলে দাবি করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার। এখনো তার পরিচয় পাওয়া যায়নি। এটি কোনো হামলা নয়। সে যদি হামলা করতে চাইতো তাহলে এখানে আমাদের চেকপোস্টে 8 থেকে 10 জন পুলিশ ছিল। সে কিন্তু নিমেষেই ফাঁকা জায়গা দিয়ে পুলিশের উপর এসে পড়তে পারত। সুতরাং এটা কোনো হামলার ঘটনা নয়। এটা আমাদের প্রাথমিকভাবে যেটা মনে হচ্ছে, সে বোমাটা ক্যারি করতেছিল। ক্যারি করার সময় পুলিশের ব্যাপক উপস্থিতি দেখে সে অতি সতর্ক হতে গিয়েই এই দুর্ঘটনাটা ঘটেছে। যে দুর্ঘটনায় সে নিজেই নিহত হয়েছে। র্যাবের ক্যাম্পে যেটা ঘটেছে সেই ঘটনা এবং এই ঘটনার সাথে যথেষ্ট পার্থক্য রয়েছে। দেশে চলমান জঙ্গি তৎপরতা কিংবা যে কোনো সন্ত্রাসী হামলার ঘটনায় বর্তমান নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কোনো শঙ্কা নেই বলে দাবি করেন তিনি। আমাদের নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট জোরদার। আপনি যদি মনে করেন গত 7 থেকে 8 মাস কোনো ধরনের কোনো জনগণের অথবা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কোনো ক্যাজুয়ালিটি নাই, এটি ছিল। অন দ্য আদার হ্যান্ড, আমাদের ধারাবাহিক সফল অভিযানে অনেক সন্ত্রাসী ঘটনাস্থলে ডিউরিং অপারেশন ইন অ্যাকশন তারা নিহত হয়েছে। সুতরাং আমাদের নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট সুদৃঢ় আছে। এদিকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী রাত 11টার পর বোমা বহনকারীর কাছ থেকে উদ্ধার হওয়া ব্যাগ থেকে আরও 3টি বোমার বিস্ফোরণ ঘটালে আহত হয় 3 জন পথচারী। বোমা বিস্ফোরণের ঘটনায় বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রমে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে সিলেটের শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে দুটি বাড়িতে অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। বাড়ির ভেতর থেকে থেমে থেমে গুলি ও বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে। 5 তলা বিশিষ্ট ভবন দুটিতে কমপক্ষে 30টি পরিবারের সদস্য আটকে আছে বলে ধারণা পুলিশের। শুক্রবার রাতে সেনাবাহিনীর একটি পর্যবেক্ষক দল ঘটনাস্থলে পৌঁছেছে।
এছাড়া ভবনটিতে প্রবেশ করেছে সোয়াত ও পুলিশের যৌথ দল। শুক্রবার সকালে একের পর এক গুলির শব্দ আসতে থাকে সিলেটের শিববাড়ি এলাকার আতিয়া ভিলা থেকে। থেমে থেমে পুলিশও ফাঁকা গুলি ছোড়ে। পুলিশ জানায় বৃহস্পতিবার রাতে জঙ্গি আস্তানা সন্দেহে দুটি বাড়ি ঘিরে অবস্থান নেয় তারা। শুক্রবার ভোরে আতিয়া ভিলা নামে বাড়ির ভেতর থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। পরে জঙ্গিদের অবস্থান নিশ্চিত হয়ে আশপাশের ভবন থেকে বাসিন্দাদের সরিয়ে নেয় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এদিকে ভবন দুটিতে অনেকে আটকা পড়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী। আমাদের কলিগ নজরুল ইসলাম উনি এখানে আটকা পড়ছে। এখানে বলা হয়েছে যে জঙ্গির কোনো আস্তানা বা কোনো কিছুর কারণে প্রশাসন আটকা রাখছে। উনি, ওনার ওয়াইফ, ওনার একটা বাচ্চা। পরে 9টার সময় আমাকে ফোন দিয়েছে যে এরকম আমি ঘুম থেকে উঠে দেখি চারদিকে পুলিশ, আমরা তো এখান থেকে বেরোতে পারছি না, তুই একটু টিভি চ্যানেল খুলে দেখ কি অবস্থা। হসপিটালে শুয়েছি, তারপরে উঠে দেখি সব দিকে মার পুলিশ শব্দ, হ্যাঁ কানে আসছে একটা। র্যাব ও সিআইডির পর বিকেল 4টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় সোয়াদ ও বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা। সন্ধ্যা 7:30টার দিকে সেনাবাহিনীর পর্যবেক্ষক দল ঘটনাস্থলে পৌঁছায়। সব ধরনের প্রস্তুতি শেষে বাড়ির ভেতরে অভিযান শুরু হয়। কিরকম এক্সপ্লোসিভ তাদের কাছে আছে এই জিনিসটা আমরা অ্যাসেস করার জন্য আমরা সাহায্য সহযোগিতা নিচ্ছি। এই পর্যন্ত কাউকে আটক করা হয়নি, তো আমরা কনফাইন করে রেখেছি যাতে তারা পালিয়ে না যেতে পারে, এবং আমরা চাচ্ছি যে তাদেরকে সারেন্ডার করিয়ে কিভাবে আমরা নিয়ে আসতে পারি। পুলিশ জানায় 3 মাস আগে আতিয়া ভিলার দোতলায় একটি ফ্ল্যাট ভাড়া নেয় কাউসার আহমেদ ও মর্জিনা দম্পতি। এরপর সেখান থেকে জঙ্গি কার্যক্রম চালাচ্ছিল তারা। গত 8 মার্চ চট্টগ্রামের মিরসরাই ও 15 মার্চ সীতাকুণ্ডের পর এবার সিলেটে জঙ্গি আস্তানার খোঁজ পাওয়ার দাবি করল পুলিশ। সময় সংবাদ, সিলেট। এবছর থেকে 25শে মার্চ দেশে প্রথমবারের মতো জাতীয়ভাবে গণহত্যা দিবস পালন করা হচ্ছে। সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন দিবসটি পালনে নানা কর্মসূচি নিয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন গণহত্যার ভয়াবহতা ও তাৎপর্য তুলে ধরে জাতীয়ভাবে দিবসটি পালন হলে এর আন্তর্জাতিক স্বীকৃতি আদায় সহজ হবে। আগামী বছর থেকে ব্যাপক পরিসরে দিবসটি পালন সহ আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে সমন্বিত উদ্যোগ নেওয়ার কথা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। প্রসূন আশিসের রিপোর্ট। 1971 সালের 25শে মার্চ পাকিস্তানি সামরিক জান্তা যে গণহত্যা চালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার প্রথম শিকার হয় জগন্নাথ হল। এবার প্রথমবারের মতো গণহত্যা দিবস হিসেবে পালনে জগন্নাথ হলে চলছে নানা আয়োজন। সোহরাওয়ার্দী উদ্যানেও দিবসটি পালনে উদ্যোগ নিয়েছে সেক্টর কমান্ডার্স ফোরাম। এছাড়া শহীদ মিনার সহ বিভিন্ন স্থানে গণহত্যা দিবস পালনে নানা কর্মসূচি নিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট সহ বিভিন্ন সংগঠন। জগন্নাথ হলের গণকবরে দিয়ে সেখানে স্মৃতিসৌধে সেখানে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে এই দিবসটি পালিত হতে। রাজারবাগ স্মৃতিসৌধ আছে, সেখানে প্রদীপ জ্বালায়, মুক্তিযুদ্ধের গান হয়, নীরবতা পালন হয়। যেহেতু গণহত্যা দিবসের আনুষ্ঠানিক স্বীকৃতি হয়েছে, আমাদের পুরো অনুষ্ঠানটাই এবার আমরা করব সেই গণহত্যা দিবসকে কেন্দ্র করে। জাতীয়ভাবে পালনের পাশাপাশি দিবসটির আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে এখন থেকেই কূটনৈতিক তৎপরতা চালানো দরকার বলে মনে করেন বিশেষজ্ঞরা। সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘে একটা দাবি উত্থাপন করা যে বাংলাদেশের এই গণহত্যা হয়েছিল, তার স্বরূপ এটা, তার ডকুমেন্টেশন এটা। পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদের যে দূতাবাসগুলো আছে সেগুলোতে এই যে গণহত্যার নানা তথ্য ঘটনা এগুলো বিদেশি ভাষায় ব্যাপক প্রচার উদ্যোগ নেওয়া উচিত। ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালনের পাশাপাশি আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে সমন্বিত উদ্যোগ নেওয়ার কথা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সঙ্গীত গাওয়ার পর 1 মিনিট নীরবতা পালন। 25শে মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে পালনের জন্য আমাদের কূটনৈতিক প্রচেষ্টা চলবে। বাঙালির মুক্তির আন্দোলনকে শ্বাসরোধ করতেই 1971 সালের 25শে মার্চ রাতে এদেশের নিরস্ত্র মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি সেনাবাহিনী। ইতিহাসের বর্বরতম এই হত্যাযজ্ঞের দিনটিকে গণহত্যা দিবস হিসেবে পালনে গত 11ই মার্চ জাতীয় সংসদে প্রস্তাব গৃহীত হওয়ার পর 20শে মার্চ মন্ত্রিসভাও অনুমোদন দেয়। 25শে মার্চের 71-এর গণহত্যা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। 25শে মার্চ গণহত্যা দিবস পালনে কর্মসূচি ঘোষণা করেছে 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটি। শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা জানান, কেন্দ্রীয় শহীদ মিনারে শনিবার রাত 8টা থেকে শুরু হবে এই কার্যক্রম। স্বাধীনতার 46তম বার্ষিকী উপলক্ষে শহীদ মিনারে 46টি মশাল প্রজ্বলন করব।
এবং আলোর মিছিলে একটা এরপর সংক্ষিপ্ত আলোচনা, আলোর মিছিল হবে। আলোর মিছিলে নেতৃত্ব দেবেন আমাদের শহীদ পরিবারের সদস্যরা, মুক্তিযোদ্ধারা, রাজনীতিবিদরা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। জগন্নাথ হলের বধ্যভূমিতে এই মোমবাতি জ্বালিয়ে আমরা শহীদদের স্মরণ করব। এটা হচ্ছে 25শে মার্চ রাত 8টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এটা আরম্ভ হবে। প্রবাসীর সময় আরো থাকছে। ময়মনসিংহের ভালুকায় সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে একই পরিবারের 5 জন সহ নিহত 10। উল্টো পথে বেপরোয়া গতিতে ছিল ট্রাকটি। এবং ব্রিটিশ পার্লামেন্টের বাইরে হামলায় নিহতদের স্মরণে ট্রাফালগার স্কয়ারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা, উদ্বেগ উৎকণ্ঠায় প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশ ব্যাংকে আগুন লাগার ঘটনায় সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে বাংলাদেশ ব্যাংক ও ফায়ার সার্ভিস গঠিত দুটি তদন্ত কমিটি। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের তদন্ত কমিটির প্রধান আহমেদ জামাল টেলিফোনে জানিয়েছেন, আগুনে কিছু কাগজপত্র, কম্পিউটার ও আসবাবপত্র পুড়ে গেলেও বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ব্যাংকের ভেতরে অগ্নি নির্বাপক ব্যবস্থা শক্তিশালী হওয়ায় আগুন ছড়াতে পারেনি বলে জানানো হয়। এছাড়া শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে প্রাথমিকভাবে এমন ধারণা করছে তদন্ত কমিটি। শুক্রবার সকালেই আগুন লাগা ভবন থেকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ফরেনসিক পরীক্ষার জন্য কম্পিউটার ও বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে গেছে। ঘটনার পর থেকেই বাংলাদেশ ব্যাংকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এই ঘটনায় বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক নুরুল ইসলাম মতিঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। আমরা যেটা দেখলাম সেটা হলো জিএম সাহেবের চেম্বার, পাশে হয়ে যায় ওই যে আপনার পিএ সাহেবের চেম্বার, এই দুটোই আগুনে বর্ষীভূত অবস্থায়। আর অন্যান্য ইয়েতে আগুন লাগে নাই। আগুনটা খুব মিনিমাম ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরের ভিতরে তো আপনার টেবিল চেয়ার এগুলো তো পুড়ছে, হ্যাঁ। তারপরে যে আপনার যে এই কম্পিউটার ছিল, ইউপিএ ছিল, এগুলো তো সব পুড়ে ইয়ে হয়ে গেছে। সেরকম গুরুত্বপূর্ণ ইয়ে ছিল না আমাদের ওখানে। গুরুত্বপূর্ণ কাগজপত্র সেকশনে চলে এসেছে, কোনো সেকশন ক্ষতিগ্রস্ত হয়নি। এদিকে বাংলাদেশ ব্যাংকে আগুন লাগার ঘটনা স্বাভাবিক বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। শুক্রবার বিকেলে শিশু একাডেমিতে একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে সাংবাদিকদের একথা বলেন তিনি। বাংলাদেশ ব্যাংকে there was a fire, that's all, and it was brought under control immediately. এটা কি স্বাভাবিক স্যার? এটা স্বাভাবিক। আগামী নির্বাচনকে সামনে রেখে জঙ্গিবাদ বিএনপির নতুন কৌশল বলে অভিযোগ করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সাবেক ছাত্রলীগ নেতা মাহফুজ বাবুর ৩৭তম অপহরণ দিবসের স্মরণ সভায় এই অভিযোগ করেন তিনি। তিনি বলেন, জিয়াউর রহমানের অপরাজনীতির ধারাবাহিকতায় দেশকে নিয়ে নতুন ষড়যন্ত্রে মেতেছে বিএনপি। জঙ্গিরা যখন এখানে তৎপরতা চালায়, তখন যেমনিভাবে জঙ্গি দমন করে যেই পন্থায়, গতকালকে আমরা ব্রিটেনও একই পন্থায় ব্রিটেনের পুলিশকে আমরা জঙ্গি দমন করতে দেখেছি। অথচ আজকে বিএনপি জঙ্গি দমনের ব্যাপারে সরকারের যে বলিষ্ঠতা, সেই বলিষ্ঠতা নিয়ে প্রশ্ন উঠায়, আইনশৃঙ্খলা বাহিনীর বলিষ্ঠতা নিয়ে প্রশ্ন উঠায়। আজকে তারা যদি এখন আগামী নির্বাচনের জন্য কথা বলে, নির্বাচনের জন্য তরে তরে প্রস্তুতি গ্রহণ করছে ঠিকই, কিন্তু সাথে সাথে তারা কিন্তু আবার সে আগুন সন্ত্রাস বা দেশকে ধ্বংস করার জন্য সন্ত্রাসী কাজে লিপ্ত হওয়ার জন্য কিন্তু গোপনে তার জন্য কিন্তু তারা প্রস্তুতি গ্রহণ করছে। ব্যাংক কর্মকর্তা আরিফুন্নেসা আরিফা হত্যার ঘটনায় অভিযুক্ত তার সাবেক স্বামী ফখরুল ইসলাম রবিনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সকালে টাঙ্গাইলের ধনবাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে ব্রিফিংয়ে ডিবি জানায়, পুনরায় বিয়ে করতে রাজি না হওয়ায় আরিফাকে হত্যা করে রবিন। তাকে গ্রেফতারে সন্তোষ প্রকাশ করে সর্বোচ্চ শাস্তি দাবি করেছে আরিফার পরিবার। চলতি মাসের 16 তারিখে নিজ বাসার দরজার সামনে খুন হন ব্যাংক কর্মকর্তা আরিফা। ঘটনার পর থেকেই অভিযুক্ত সাবেক স্বামী রবিনকে ধরতে অভিযান চালায় পুলিশ। শুক্রবার ভোরে টাঙ্গাইলের ধনবাড়ী এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার বিষয়টি স্বীকার করেছে রবিন। বিবাহ বিচ্ছেদের পর পুনরায় বিয়ে করতে রাজি না হওয়ায় আরিফাকে হত্যা করা হয়েছে বলে জানায় সে। তো ছেলেটা মেয়েটাকে আবারও সংসার শুরু করার জন্য, জীবন শুরু করার জন্য বিভিন্ন রকমের প্রচেষ্টা চালিয়ে যায়। মেয়েটার পক্ষ থেকে সাড়া ছিল না। 16 তারিখ সকাল 8:30-15টার দিকে সে তার কিছু বিলঙ্গিংস নিয়ে তার বাসায় যায়। তার ভাষ্যমতে সে বলছে যে সে ওখানে গিয়ে তাকে আবারও তার সঙ্গে আসার জন্য, একসাথে বসবাসের জন্য তাকে চাপ প্রয়োগ করে, কথা কাটাকাটি, এক পর্যায়ে ধস্তাধস্তি, পরিস্থিতি খুব
ইয়েতে চলে যায়। তখন মেয়েটা নাকি ঘরে একটা ছুরি ছিল, ছুরি এনে তাকে ওই নিয়ে আসলাম, তুমি চলে যাও। তখন ওই ছুরি নাকি দস্তাদস্তির এক পর্যায়ে তার গায়ে লাগে, লাগার পরে সে উল্টা ছুরিটা নিয়ে তাকে স্টেপ করে। হত্যাকারীকে গ্রেফতারে সন্তোষ প্রকাশ করে তার সর্বোচ্চ শাস্তি দাবি করেছে আরিফার পরিবার। আমার মেয়ে আর কোনোদিন আমার কাছে ফিরে আসবে না। আমি তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে খুনির সর্বোচ্চ বিচার চাই। এই মামলাটাকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব এই খুনির সর্বোচ্চ শাস্তি যেন মৃত্যুদণ্ড হয়। এদিকে হত্যাকাণ্ডটি পূর্ব পরিকল্পিত কিনা সে বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরো থাকছে, ডাম্বুলায় প্রথম ওয়ানডেতে শনিবার মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও বাংলাদেশ। প্রতিপক্ষ নিয়ে সতর্ক থাকলেও জয়ের প্রত্যয় টাইগারদের। বাংলাদেশকে এগিয়ে রাখছে লঙ্কানরা। ময়মনসিংহের ভালুকায় শেরপুরগামী সিমেন্ট বোঝাই একটি ট্রাক উল্টে একই পরিবারের 5 জন সহ নিহত 10 জনের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার এই ঘটনায় ট্রাক চালক ও হেলপারকে আসামি করে একটি মামলা করেছে পুলিশ। সংস্কারের জন্য কেটে রাখা রাস্তায় উল্টো পথে বেপরোয়া গতিতে গাড়ি চালানোয় দুর্ঘটনাটি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। হারুনুর রশিদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সাইম আকন্দ। বোন, দুলাভাই ও 3 ভাগ্নেকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন রুকসানা ও জ্যোৎস্না। মোবাইল ফোনে খবর পেয়ে প্রিয়জনদের এক নজরে দেখার জন্য ছুটে আসেন তারা। হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে সিমেন্ট বোঝাই একটি ট্রাক শেরপুরের দিকে যাচ্ছিল। শুক্রবার ভোররাতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভালুকার মেহেরাবাড়ি এলাকায় সংস্কারের জন্য রাস্তা কেটে রাখায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রাকের উপর থাকা বেশ কয়েকজন যাত্রী সিমেন্টের বস্তার নিচে চাপা পড়ে। ঘটনাস্থলেই 9 জন নিহত ও 3 জন আহত হন। বেপরোয়াভাবে ট্রাকটি উল্টো পথে যাওয়ায় এ দুর্ঘটনা হয় বলে জানিয়েছে এলাকাবাসী। 2 জন লোক জীবিত বার করছিলাম এই বস্তার নিচে। এই 2 জনে বলছে যে আমরা শেরপুর যাবো, তারা গাড়ি পায় না দেখে গাড়ির সাদা উঠাইছে। রং সাইডে ড্রাইভারটা আসছে, একটা গর্ত ছিল রাস্তার মধ্যে, একটা সংস্কার কাজ চলতেছে। যে অংশটি কাটা হয়েছিল এটা রোডে যে লেভেল থেকে আছে, লেভেল থেকে প্রায় 1.5 ফিট মতো ডাউনে আছে। তো এই জায়গাটিতে যেহেতু গাড়ি আগের থেকে সিগন্যাল দেওয়া ছিল না এবং কোনো প্লেট ছিল না, তো এই ভারী গাড়িটি এই জায়গার ভিতরে এসে প্রথমেই হোঁচট খায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট উদ্ধার কাজ শুরু করে আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে আরো একজনের মৃত্যু হয়। আহতদেরকে উদ্ধার করে তাড়াতাড়ি হাসপাতালে প্রেরণ করে এবং যারা নিচে চাপা পড়ার অবস্থায় ছিল তাদেরকে উদ্ধার করেও আমি হস্তান্তর করার চেষ্টা করি। নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক। যারা মারা গেছে তাদের পৌঁছানো, তাদেরকে আর্থিক সহায়তা দেওয়ার বিষয়টি আমরা নিশ্চিত করব। নিহতদের মধ্যে একই পরিবারের 5 জনের বাড়ি ময়মনসিংহের তারাকান্দায়, 2 জন ময়মনসিংহ সদর এবং 3 জনের বাড়ি শেরপুরের বিভিন্ন উপজেলায়। দুর্ঘটনার পর থেকে ট্রাকের চালক ও সহযোগী পলাতক রয়েছে। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। এবার প্রবাসের কিছু খবর। সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় 3 বাংলাদেশি নাগরিক নিহত ও 1 জন আহত হয়েছেন। নিহতরা হলেন দোহারের মুসলিম মোল্লা, সেলিম ও মানিকগঞ্জের রশিদ। আহত হারুনের বাড়ি ফরিদপুরের ভাঙ্গায়। আমাদের সৌদি প্রতিনিধি আরিফুর রহমান জানান, জিজান থেকে রিয়াদে যাওয়ার সময় ওয়াদি আল দাউসির এলাকায় তাদের বহনকারী প্রাইভেট কারটিকে আরেকটি গাড়ি ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এদিকে সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ের সড়ক দুর্ঘটনায় 1 বাংলাদেশি নিহত হয়েছেন। ওই তরুণের নাম প্রিন্স রায়। তার বাড়ি চট্টগ্রামের বোয়ালখালীতে। লন্ডনে ব্রিটিশ পার্লামেন্টের বাইরে হামলার মূল সন্দেহভাজন মুসলিম হওয়ায় চরম উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছেন যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিরা। ইউরোপ থেকে ব্রিটেন বের হয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হওয়ায় এমনিতেই বাঙালি কমিউনিটিতে অজানা আতঙ্ক বিরাজ করছে। পার্লামেন্টের বাইরে হামলার ঘটনার পর বিদ্বেষমূলক তৎপরতা আরও বেড়ে যেতে পারে বলে আশঙ্কা প্রবাসীদের। আরও জানাচ্ছেন লন্ডন প্রতিনিধি শোয়েব কবির। বিভিন্ন সময়ে ইউরোপে সন্ত্রাসী হামলার পরবর্তী সময়ে যুক্তরাজ্যে মুসলিম ও অন্য সংখ্যালঘুদের উপর হামলা বেড়ে যায়।
বুধবার লন্ডনের ব্রিটিশ পার্লামেন্টের সামনে সন্ত্রাসী হামলার ঘটনায় মূল সন্দেহভাজন মুসলিম হওয়ায় এই ধরনের ঘটনা আরও বেড়ে যেতে পারে বলে মনে করছেন অনেকে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিরা। আমাদেরকে খুব আতঙ্কিত করে। আমরা যখন রাস্তাঘাটে চলি তখন পুলিশ আমাদেরকে অহেতুক সার্চ করে। আমরা তো অ্যাকচুয়ালি কোনোদিন সে লোকে ট্রাভেল করতে রাজি নাই। আমরা তো মানুষের বালা ভাই, মানুষের লাভ করি। অ্যাকচুয়াল মুসলমান তারা এই ঘটনা ঘটাতে পারে না। আমরা আসলে অত্যন্ত শঙ্কিত এবং ভীত যে এটা আমাদের উপর এফেক্ট করবে। ইসলাম কখনো সন্ত্রাসবাদ সমর্থন করে না উল্লেখ করে লন্ডন মুসলিম সেন্টারের নির্বাহী পরিচালক জানালেন, ইসলামের নামে যারা এই ধরনের কাজ করছেন তাদের স্থান কমিউনিটিতে নেই। খাঁটি মুসলমান এই টেরোরিজমে জড়িত হইতে পারে না এবং আমরা সবসময় এটাকে কন্ডেম করে আসছি এবং আমরা মসজিদ থেকে মাদ্রাসা থেকে আমরা এটাই প্রমোট করতেছি যে ইসলাম শান্তির ধর্ম। লন্ডনের ব্রিটিশ পার্লামেন্টের সামনে হামলায় মূল সন্দেহভাজন মুসলিম হওয়ার কারণে ব্রিটেন বাংলাদেশি কমিউনিটিতে উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছেন। কমিউনিটি বিশেষজ্ঞরা মনে করছেন এই হামলার পরপরে ইসলাম ফোবিয়া বৃদ্ধি পেতে পারে, আর তাই সবাইকে বেশ সতর্কভাবে চলাফেরা করার পরামর্শ দিচ্ছেন তারা। আমাদের সতর্ক থাকতে হবে এবং আমরা দেখেছি, অতীতেও দেখেছি, এটাকে কেন্দ্র করে আমাদের মুসলমান কমিউনিটির উপরে বা বাংলাদেশি কমিউনিটির উপরে আঘাত এসেছে। বুধবারের এই ঘটনায় জড়িত সন্দেহে 8 জনকে আটক করেছে পুলিশ। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। এদিকে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে ট্রাফালগার স্কয়ারে শ্রদ্ধা জানিয়েছেন লন্ডনবাসী। শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাম্বার রুড ও লন্ডনের মেয়র সাদিক খান। এ সময় সন্ত্রাসের বিরুদ্ধে একাত্মতা ঘোষণা করেন তারা। আমাদের লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের আরও একটি রিপোর্ট। বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় ট্রাফালগার স্কয়ারে জড়ো হয় শত শত মানুষ। বুধবারের সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি ফুল দিয়ে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানান তারা। জাতি, ধর্ম, বর্ণ বৈষম্য ভুলে শ্রদ্ধা জানাতে আসা হাজারো মানুষের সঙ্গে উপস্থিত হয়ে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাম্বার রুড এবং লন্ডনের মেয়র সাদিক খান। এই সময় দেওয়া বক্তব্যে তারা বলেন, লন্ডনবাসী এই ঘটনায় আতঙ্কিত নয়। সন্ত্রাসের কাছে লন্ডনবাসী কখনো পরাজিত হবে না। We are all connected. সন্ত্রাসবাদ মোকাবিলায় আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। সন্ত্রাসের কাছে যুক্তরাজ্যবাসী কখনো পরাজিত হবে না। আমাদের ঐক্যের কাছে সন্ত্রাসীরা হার মানবে। লন্ডনের মানুষ শান্তিপ্রিয়, এখানে সন্ত্রাসবাদের ঠাঁই নেই। বিশ্ববাসীকে জানাতে চাই আমাদের মূল্যবোধ সহিংসতার বিরুদ্ধে, মানবিকতার পক্ষে। মানুষের নিরাপত্তাকে সব সময় প্রাধান্য দিয়ে থাকি আমরা। সবার জন্য ভালোবাসা, কারোর জন্য ঘৃণা নয়। সন্ত্রাস, ইসলাম এক নয়, এমন নানা প্লে কার্ড হাতে অনুষ্ঠানে অংশ নেয় বেশ কয়েকটি মুসলিম সংগঠনও। শ্রদ্ধা জানাতে আসা লন্ডনবাসী বলছে, সন্ত্রাসের কোনো ধর্ম নেই। সাময়িক আতঙ্কের ছাপ ফেলে গেলেও এই ঘটনা লন্ডনের সামাজিক মূল্যবোধকে নষ্ট করতে পারবে না। মুসলিম কমিউনিটি ধর্মের নামে সন্ত্রাসকে ইসলাম সমর্থন করে না। এ ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে অন্যান্য সামাজিক সংগঠনের সঙ্গে আমরা লন্ডনের মুসলিমরাও জোরালো প্রতিবাদ করছি। আমরা এমন ঘটনায় ভীত নই। ঐক্যবদ্ধ হয়ে আমরা সন্ত্রাসবাদ মোকাবিলা করবই। অন্যান্য দিনের মতোই আমাদের জীবন স্বাভাবিক চলবে। এই সন্ত্রাসী ঘটনাকে কেন্দ্র করে বর্ণবাদের উত্থানে সতর্ক থাকার কথাও জানান লন্ডনবাসী। বহুজাতিক সংস্কৃতির শহর এই লন্ডন। বুধবার ব্রিটিশ পার্লামেন্টের সামনে সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে শত শত লন্ডনবাসী জড়ো হয়েছিল এই ট্রাফালগার স্কয়ারে। তারা বলছেন, এই ধরনের ঘটনার মাধ্যমে বিভক্তি নয়, বরং লন্ডনবাসীকে আরো ঐক্যবদ্ধ করে তুলবে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। জাতিসংঘের কমিশন অব দ্য স্ট্যাটাস অব উইমেন এর 61তম অধিবেশনের সাইড ইভেন্টে বাংলাদেশি আমেরিকানদের পক্ষে ফেমের প্রতিনিধি হিসেবে বক্তব্য দিয়েছেন ডাক্তার জাকিয়া জাহান। নিউ ইয়র্কে জাতিসংঘে এই অধিবেশনটি শেষ হয় শুক্রবার। ডাক্তার জাকিয়া জাহান অধিবেশনে বাংলাদেশের নারীদের সম্পর্কে বলেন, স্বাধীনতার 50 বছর উপলক্ষে ভিশন 2021 নামক উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে বাংলাদেশ সরকার। জয়িতা এর মধ্যে অন্যতম সফল প্রকল্প বলেও জানান তিনি। এছাড়া গ্রামের শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এবং অবৈতনিক শিক্ষা নিশ্চিত করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। কুয়েতে বাংলাদেশ আওয়ামী লীগ একাংশের নতুন কমিটি ঘোষণা ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে কুয়েত সিটির এক রেস্তোরাঁয় নতুন কমিটির ঘোষণা করেন বীর মুক্তিযোদ্ধা আহমেদুর রহমান মাসুম। নতুন কমিটির সভাপতি আব্দুর রহমান মাওলা ও সাধারণ সম্পাদক মোর্শেদ আলমকে নির্বাচিত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি জাহাঙ্গীর হোসেন পাটোয়ারি, বিশেষ অতিথি আকবর হোসেন, প্রকৌশলী ফারুক সহ অনেক প্রবাসী বাঙালি। এদিকে মহান স্বাধীনতার মাস উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে অনির্বাণ শিল্পী গোষ্ঠী কুয়েতের নেতৃবৃন্দ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রককে গ্রেফতারের পর অনিবার্য কারণ দেখিয়ে স্নাতকোত্তর শেষ পর্বের সব পরীক্ষা স্থগিত হওয়ায় বিপাকে পড়েছেন হাজারো শিক্ষার্থী। কর্তৃপক্ষের হঠাৎ এই সিদ্ধান্তে অনিশ্চিত হয়ে পড়েছে তাদের ভবিষ্যৎ, বাড়ছে সেশন জটের ঝুঁকি। শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা ভেবে এ ব্যাপারে ইতিবাচক উদ্যোগ নেয়ার পরামর্শ দিয়েছেন শিক্ষাবিদরা। মৌসুমী মোয়ের রিপোর্ট। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম ও মোজাম্মেল হকের দায়ের করা দুর্নীতি মামলায় গত 13 মার্চ দুদকের হাতে গ্রেফতার হন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান। অভিযোগ, মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞার পরও বিশ্ববিদ্যালয়ের গণনিয়োগ পাওয়া 169 কর্মচারীকে অবৈধভাবে সিলেকশন গ্রেড দেয়া। এতে সরকারের ক্ষতি হয় 1 কোটি টাকারও বেশি। মন্ত্রণালয়ের নির্দেশনাকে ভায়োলেশন করে তাদেরকে সিলেকশন গ্রেড দেওয়া হয়েছে। এর পরপরই অনেকটা নাটকীয়ভাবে ঘোষণা আসে আগামী 3রা এপ্রিল অনুষ্ঠেয় 2013-14 শিক্ষাবর্ষে স্নাতকোত্তর নিয়মিত ও প্রাইভেট সব পরীক্ষা স্থগিতের ফলে হাজার হাজার শিক্ষার্থীর ভবিষ্যৎ স্বপ্নে ধরছে চির। পুষ্ট হচ্ছে সেশন জট নামক মহাব্যাধি। আমাদের যে সেশন জট শুরু হচ্ছে, উনি কবে বের হবে, আমাদের যে পরীক্ষা কবে হবে তার কোনো ঠিক নেই। আমার অনার্স কমপ্লিট করার কথা ছিল 2012 সালে। এই যে আমার 4টা বছর, এই 4টা বছরের দায় আমি কাকে দিব? সবকিছু থেকে আমরা পিছিয়ে যাচ্ছি, এটা আসলে ঠিক হচ্ছে না। একজন পরীক্ষা নিয়ন্ত্রকের অনুপস্থিতি যখন পুরো পরীক্ষা স্থগিতের কারণ, প্রশ্ন তখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামর্থ্য নিয়ে। সাময়িকভাবে স্থগিত হতেই পারে, কিন্তু দীর্ঘ যেন না হয় সে ব্যাপারে কর্তৃপক্ষ নজর রাখবে বলে আমার বিশ্বাস। নতুন কোনো ব্যক্তি প্রশাসনিক কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া উচিত। পরীক্ষা নিয়ন্ত্রকের অনুপস্থিতি নাকি অন্য কোনো কারণে স্থগিত হয়েছে পরীক্ষা, তা নিয়ে কথা বলতে অস্বীকৃতি জানান জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এদিকে স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে প্রকাশ করা হবে, এমনটাই বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মৌসুমী মৌ, সময় সংবাদ, ঢাকা। কুমিল্লা সিটি নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই জমে উঠছে প্রচার, বাড়ছে উত্তাপ। শেষ মুহূর্তে এসে প্রধান দুই দলের মেয়র প্রার্থীরা বিভিন্ন অভিযোগ তুলছেন একে অপরের বিরুদ্ধে। শুক্রবার সকালে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনজুম সুলতানা সীমা নগরীর 25 নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন। সেখানে তিনি একটি উঠান বৈঠকে অংশ নেন। নির্বাচিত হলে এলাকার বিভিন্ন সমস্যা সমাধানের পাশাপাশি নানা উন্নয়নমূলক কাজের প্রতিশ্রুতি দেন তিনি। এর আগে সকাল 9টার দিকে নগরীর 13 নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন বিএনপির মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু। সেখানে তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ প্রার্থীর লোকজন ভোটারদের ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি দিচ্ছেন। এসব অভিযোগ অস্বীকার করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী। প্রতিটা ওয়ার্ডে তারা খালি একটা বিভ্রান্তি চলতেছে, কেন যান মানুষ গেছে, ভোট তো হবে না, ভোট তো আমরা আগে নিয়ে নিন, এইসব উদ্ভট কথাবার্তা বলে। আসলে আমরা দেখেন জনগণের কিভাবে হাঁটতে দিয়ে কথা বলতেছি। জনগণের অধিকার ভোট, একজন মেয়র বা কাউন্সিলর পাস করবো জনগণের ভোটে। তারা তো শুরু থেকেই অভিযোগ করে আসছেন, ওনাদের দলটাই তো নালিশের দল, এটা সবাই বলে বাংলাদেশের মানুষ। এ ধরনের কোনো কর্মকাণ্ড হচ্ছে না, আমাদের দরকার নাই। আমরা জনগণের উপর আমরা বিশ্বাসী। ওনাদের নগর মাতা বলেন, নগর পিতা বলেন, ওনারা যাকে খুশি নির্দ্বিধায় নির্বিঘ্নে ওনারা সেটা কি ডিসিশন দিবেন এটা 30 তারিখই বোঝা যাবে। দেশের বাইরের খবর। লন্ডনে হামলাকারীর আসল নাম আদ্রিয়ান রাসেল আজাও বলে জানিয়েছে পুলিশ। এর আগে তার নাম খালিদ মাসুদ বলে জানানো হয়। হামলার আগের রাতে সে উপকূলীয় শহর ব্রাইটনের একটি হোটেলে অবস্থান করে বলে স্থানীয় সূত্রের বরাতে জানিয়েছে গণমাধ্যম। ব্রিটিশ বংশোদ্ভূত মুসলিম সাবেক এই শিক্ষকের হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনো কিছু জানায়নি পুলিশ। কর্তৃপক্ষ যে কাউকে আদ্রিয়ান রাসেল ওরফে মাসুদের বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে। বুধবার ওয়েস্টমিনস্টার ব্রিজ ও ব্রিটিশ পার্লামেন্টের বাইরে হামলার ঘটনায় আহতদের একজন বৃহস্পতিবার মারা যান। ওই ঘটনায় এখন পর্যন্ত 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহতদের মধ্যেও
কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এরই মধ্যে আইএস এ হামলার দায় স্বীকার করেছে। এই ঘটনার পর লন্ডন ও তার আশপাশে সন্দেহভাজনদের খোঁজে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। শুক্রবার পুলিশ আরও 2 জনকে আটকের কথা জানায়। এর আগে কয়েকজন নারী সহ 8 জন আটকের খবর দেয় ব্রিটিশ গণমাধ্যম। এদিকে লন্ডন হামলাকে সারা বিশ্বের উপর হামলা বলে মন্তব্য করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। খেলার খবরে থাকছে শ্রীলঙ্কা বাংলাদেশ ওয়ানডে সিরিজের খবর। 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শনিবার মুখোমুখি হবে বাংলাদেশ ও স্বাগতিক শ্রীলঙ্কা। ওয়ানডে সিরিজকে ঘিরে দারুণ উত্তাপ ছড়াচ্ছে দুদলের মাঝে। জয়ের বাসনা থাকার পরও টাইগার অধিনায়ক প্রতিপক্ষের ব্যাপারে বেশ সচেতন। অন্যদিকে বাংলাদেশকে ওয়ানডে ফরম্যাটে এগিয়ে রাখলেন স্বাগতিক অধিনায়ক উপুল থারাঙ্গা। ডাম্বুলায় বাংলাদেশ সময় 3টায় শুরু হবে দুদলের ম্যাচটি। সালাউদ্দিন আল মামুনের ক্যামেরায় শ্রীলঙ্কা থেকে বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন কবির রোজ। গল্পটা 2013 সালের। শ্রীলঙ্কার মাটিতে ওই প্রথম ওয়ানডে জয় এসেছিল সেবার। বেরসিক বৃষ্টির ঈর্ষায় সিরিজ সমতায় শেষ হয়। এরপর গেল 4 বছরে গঙ্গার অনেক জল যেমন গড়িয়েছে, ঠিক তেমনি এই ফরম্যাটে বাংলার বাঘেরা হয়ে উঠেছে আপসহীন। কলম্বো টেস্টে স্মরণীয় জয়ের পর স্বপ্নের বাসা বুনছেন সমর্থকেরা। আর একটা ইতিহাস রচনা করে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতবে বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু বাংলাদেশের অধিনায়কের তো জানা এই লঙ্কান দলটা সীমিত ওভারের ফরম্যাটে বেশ খ্যাপাটে। প্রত্যেকটা ম্যাচই আমাদের জন্য ইম্পর্টেন্ট, প্রত্যেকটা টুর্নামেন্টের প্রত্যেকটা সিরিজের ম্যাচই আমাদের জন্য ইম্পর্টেন্ট। ইটস নট যে আমরা শুরু করছি বা শেষ, সেরকম না। অবভিয়াসলি আমাদের চেষ্টা থাকবে যেন আমরা প্রথম থেকে আপ টু দ্য মার্ক থাকি, যেটা সবসময় চেষ্টা করি এবং সেটা এক্সিকিউট করার, সেটা অবশ্যই প্ল্যান থাকবে। সেটা যদি না হয় যেন আমরা শেষ পর্যন্ত ফাইট আউট করি। সো সবসময় এই খেলা একসময় হয় কি যে আপনার চেঞ্জ হয় অনেক সময় খেলা, সো আমাদের ওই স্পিডটা থাকা দরকার। অন্যদিকে শ্রীলঙ্কা শেষ টেস্টে ধাক্কা খেয়ে বেশ এলোমেলো। এমনিতেই সিনিয়র ক্রিকেটাররা না থাকার অভাব দীর্ঘদিন হলো ভোগাচ্ছে লঙ্কানদের। তার উপর আবার ইনজুরি কারণে খেলতে পারবেন না কৌশল পেরেরা। তাই কিনা মাশরাফিদের নিয়ে দারুণ সাবধানী তারা। টেস্টে হেরে দারুণ হতাশ পুরো দল। এছাড়াও টেস্টের তুলনায় ওয়ানডেতে বাংলাদেশ বেশ পরিণত দল। তারপরেও আমার বিশ্বাস জয় দিয়ে সিরিজ শুরু করবে ছেলেরা। তামিম সৌম্যর ওপেনিং এর রসায়ন বেশ জমেছে সাদা পোশাকের ক্রিকেট থেকে, তাই রঙিন পোশাকে তারাই থাকছেন। ওয়ান ডাউনে সাব্বির, ফিনিশিং ভাগে মাহমুদুল্লাহ আর সৈকতকে দেখা যাবে। অভিষেকের অপেক্ষায় অফ স্পিন অলরাউন্ডার মেহেদী মিরাজ এসে আবার জয়েন করেছে কালকে। সো আমাদের হয়তো ভেরিয়েশন আছে এখন স্কোয়াডে। সো আমরা অবশ্যই চেষ্টা করব বেস্ট পসিবল ব্যালেন্সটা করার। ডাম্বুলার দিবারাত্রি ম্যাচের সাথে মানিয়ে নিতে প্রায় 3 ঘন্টা ফ্লাড লাইটের আলোতে অনুশীলন করেছে টাইগাররা। ক্রিকেটের ইতিহাস, পরিসংখ্যান, ঐতিহ্য সব দিক থেকে শ্রীলঙ্কা এগিয়ে থাকলেও ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ আর লঙ্কানরা প্রায় সমানে সমান। এমন অবস্থায় দারুণ উত্তাপ আর রোমাঞ্চ ছুঁয়ে যাচ্ছে টাইগার সমর্থকদের মাঝে। ওয়ানডে র্যাঙ্কিংয়ে এগিয়ে যাওয়া কিংবা সিরিজ জয়ের প্রবল সম্ভাবনা, সেই দলই গড়ে তুলতে পারবে যে দল প্রথম ম্যাচটি জিততে পারবে। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ডাম্বুলা, শ্রীলঙ্কা। র্যাঙ্কিং, সরাসরি বিশ্বকাপে খেলা সহ নানা সমীকরণ সামনে রেখে শুরু হচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ। ভারত, পাকিস্তান ও আফগানিস্তান এশিয়ার এই 3 দেশের বিপক্ষে ওডিআই সিরিজে জয় পেলেও অধরা কেবল লঙ্কানদের বিপক্ষেই। তবে এবার সেই বৃত্ত পূরণের সুযোগ টাইগারদের সামনে। সম্মুখ সমর শুরুর আগে পরিসংখ্যানের খেরো খাতা কি বলে তাই দেখে নেব এবারের প্রতিবেদনে। 1986 সালে ওয়ানডে ক্রিকেটে যাত্রা শুরু বাংলাদেশের। সেই ম্যাচে প্রতিপক্ষ পাকিস্তান হলেও সেখানে জড়িয়ে আছে শ্রীলঙ্কার নাম, কারণ ম্যাচটি যে হয়েছিল রাবণের দেশ লঙ্কায়। পাকিস্তানের সাথে নিজেদের অভিষেকের পরের ম্যাচেই স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। শ্রীলঙ্কা বাংলাদেশের লড়াই বরাবরই হয়ে এসেছে একপেশে। প্রথম জয়ের জন্য টাইগারদের 20 বছরের অপেক্ষা যে তার ইঙ্গিত দেয়। তবে 2006 সালের ফেব্রুয়ারিতে পাওয়া প্রথম জয়ের পর আরো 3 বার হেসেছে লাল সবুজের প্রতিনিধিরা। এর মাঝে 2013তে লঙ্কা সফরে এসেছিল সবশেষ জয়টি। তবে এবার যেন একটু বেশি আশাবাদী টাইগার ক্রিকেটের ভক্তরা, কেননা লঙ্কান ক্রিকেটের 3 মহিরুহ সাঙ্গাকারা, জয়াবর্ধনে ও দিলশান যে এখন সাবেকের তালিকায়। অপেক্ষাকৃত তরুণ দলটির বিপক্ষে অভিজ্ঞ মাশরাফি সাকিবদের বিজয় কথা দেখার অপেক্ষায় সবাই।
বর্তমান শ্রীলঙ্কা দলের অধিকাংশ ক্রিকেটারেরই বাংলাদেশের মুখোমুখি হবার অভিজ্ঞতা নেই, তাই তো এখনো বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ রান তোলার তালিকার শীর্ষে আছেন কিংবদন্তি কুমার সাঙ্গাকারা। তারপরেই আছেন সনত জয়সূরিয়া। ডাম্বুলাতে ক্যারিয়ারের শেষ ওডিআই খেলা দিলশান আছেন তালিকার 3 নম্বরে। বর্তমানে স্কোয়াডে থাকা উপুল থারাঙ্গে কেবল আছেন শীর্ষ 5 ব্যাটসম্যানের মধ্যে। ঠিক তেমনি উইকেট শিকারের দিক থেকেও শীর্ষ 5-এ নেই বর্তমান দলের কোনো সদস্য। মুরালীধরন সর্বোচ্চ 31 উইকেট নিয়ে আছেন শীর্ষে। এরপরে আছেন দিলহারা ফার্নান্দো, মাহরুফ, মালিঙ্গা এবং চামিন্ডা ভাস। অন্যদিকে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের হয়ে রান তোলার শীর্ষে মোহাম্মদ আশরাফুল থাকলেও পরের 4টি নাম তামিম, সাকিব, মুশফিক ও মাহমুদুল্লাহর। টেস্ট সিরিজে দারুণ ছন্দে থাকা তামিম, সাকিব, মুশফিকের সঙ্গে মাহমুদুল্লাহর দিকেও ওয়ানডে সিরিজে তাকিয়ে থাকবে পুরো দল। যদিও শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের সফল বোলারদের শীর্ষ 3 জনই দলে নেই, তাই তো গুরুদায়িত্বটা থাকবে মাশরাফি, রুবেল, সাকিবদের ওপর। ডাম্বুলায় এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে একমাত্র দেখে হারলেও এবার নতুন গল্প লিখতে চায় বাংলাদেশ। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। শাহজালাল বিমানবন্দর সড়কের গোল চত্বরে পুলিশ চেকপোস্টে বোমা বিস্ফোরণ। বহনকারী নিহত, আত্মঘাতী হামলা নয় জানালো পুলিশ। বিস্ফোরণ করা হলো সঙ্গে থাকা আরো 3টি বোমার। সিলেটে জঙ্গি আস্তানা সন্দেহে 2টি বাড়ি ঘিরে চলছে অভিযান। যোগ দিয়েছে সেনাবাহিনীর পর্যবেক্ষক দল। ভেতর থেকে পাওয়া গেছে বিস্ফোরণ ও গুলির শব্দ। কাল ভয়াল 25শে মার্চ, প্রথমবারের মতো গণহত্যা দিবস হিসেবে পালনে নানা কর্মসূচি চলছে। আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে তৎপরতা জানালেন মন্ত্রী। বাংলাদেশ ব্যাংকে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ সামান্য। ঘটনাস্থল পরিদর্শন করে জানালো তদন্ত দল। আগুনের ঘটনা স্বাভাবিক মন্তব্য অর্থমন্ত্রী। এবং আবার বিয়েতে রাজি না হওয়ায় হত্যা করা হয় ব্যাংক কর্মকর্তা আরিফাকে। প্রাক্তন স্বামী রবিনকে টাঙ্গাইল থেকে গ্রেফতারের পর ব্রিফিংয়ে ডিবি। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।